কি সর্বনাশ হলো। তোমাকে ছাড়া আমি বাকি জীবনটা কি নিয়ে কাটাবো গো? কি করে হলো? কি রবি, তুমি এসে গেছো? হ্যাঁ, দেখো কখন হলো, কি করে হলো? আমি জানি না রবি। জানি না মানে? হ্যাঁ, দিদি ভোরবেলায় ফুল তুলতে এসে দেখে জামাইবাবু ঝুলছে। পুলিশে খবর দিয়েছেন? কই না তো। কি বলছেন কি? এটা তো আত্মহত্যা কেস, পুলিশকে তো জানাতেই হবে। ওগো তুমি কি করলে গো? তুমি আমাকে শূন্য করে দিয়ে কোথায় চলে হ্যালো? গেলে গো? কুমারগ্রাম থানা। নমস্কার, ক্রাইম ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। সাল 2025, একদিন খুব সকাল সকাল আমাদের কুমারগ্রাম থানায় ফোন করে জানানো হয় যে বাড়ির বাগানে গাছের ডালে ঝুলছে ব্যবসায়ী নিমাই রায়ের নিথর দেহ। খবরটা পেয়ে আমরা দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। কিন্তু কেন এরকম হলো? নিমাই রায় তিনি কি আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাকে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। স্যার, লাশের দেহে কোনো বড় বা ছোট আঘাতের চিহ্ন না থাকলেও বাম হাতে তর্জনীর কাছে কিন্তু একটা আঁচড়ের দাগ রয়েছে, আর সেটা টাটকা। আর কিছু? হ্যাঁ স্যার, বাম হাতের বুড়ো আঙুলে আবার কালির দাগও দেখতে পেলাম। কালি? হ্যাঁ, ওই নীল কালি, যেগুলো টিপসই দেওয়ার কাজে ব্যবহৃত হয়। দেখো, ওনাকে দেখে মনে হচ্ছে তো ওনার বয়স 60-62 হবে। একদমই তাই স্যার। আচ্ছা, ভদ্রলোক কি করতেন? স্যার, কথা বলে যতটুকু জানতে পারলাম যে নিমাই রায় কুমারগ্রামের এক ধনী ব্যবসায়ী ছিলেন। জমি জমা থেকে শুরু করে চালকল, গমকল, আলুর ব্যবসা সবকিছুরই মালিক ছিলেন। তো এত সব কথা তোমাকে কে জানাবে? স্যার, রবিবাবু। রবিবাবু? তিনি কে? উনি নিমাইবাবুর গদিতে বসেন, উনার ব্যবসাপাতি দেখাশোনা করেন, ওই ম্যানেজার টাইপ। উনি থানায় ফোন করে আমাদের খবরটা দিয়েছিলেন। তো কোথায় রবিবাবু? ওই তো স্যার, দাঁড়িয়ে আছে। চলো। হুম। আপনি রবি? হ্যাঁ স্যার, আমার পুরো নাম রবিরঞ্জন বর্মন। আচ্ছা, তো আপনি বাবুর ব্যবসা সব দেখাশোনা করতেন? হ্যাঁ স্যার। আপনি আপনার বাবুকে কতদিন ধরে চেনেন? তা প্রায় 15 বছর তো হবেই। তো কিসের কিসের ব্যবসা ছিল ওনার? ওই তো চালকল, ইট ভাটা, গমকল আর ওই হোলসেল আলুর ব্যবসা ছিল। ওনার পরিবারে কে কে আছেন? ওই স্ত্রী উনার আর শালা। স্ত্রী আর শালা? তার মানে আপনার বাবু নিঃসন্তান? না তো। তাহলে? উনার একটা মেয়ে আছে, রাধা, ওই আগের পক্ষের মেয়ে। তার বছর 3 হলো বিয়ে হয়ে গেছে। আগের পক্ষের মেয়ে? কি হলো, চুপ করে আছেন কেন? স্যার যা জিজ্ঞেস করছেন উত্তর দিন। না মানে ওই আমি বাবুর একজন মাইনে করা কর্মচারী। আমার ওই উনাদের পরিবারের বিষয়ে কিছু বলাটা উচিত হবে না। দেখুন রবিবাবু, তদন্তের স্বার্থে আপনাকে এই প্রশ্নগুলো করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কোনো অপরাধ হচ্ছে বা কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটছে, ততক্ষণ পর্যন্ত কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আশা করি আপনাকে ব্যাপারটা বোঝাতে পারলাম। হ্যাঁ, বুঝেছি। বুঝেই যখন গেছেন, এবার উত্তরটা দিন। হ্যাঁ, আসলে আমাদের বাবুর আগে একটা বিয়ে ছিল, আর রাধা ওই প্রথম পক্ষের সন্তান। আর বছর 1.5 হলো আমাদের বাবু আবার একটা বিয়ে করেছেন। আচ্ছা, প্রথম স্ত্রী থাকতে আপনার বাবু দ্বিতীয় বিয়ে করলেন কি করে? না না, ওই রাধা যখন ক্লাস 6-এ পড়তো তখন ওই প্রথম পক্ষের স্ত্রী পুকুরে ডুবে মারা যান। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবু আত্মহত্যা করেছেন, না ওনাকে কেউ খুন করেছে? আমি ঠিক বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন না মানে? মানে ওই ঝুলন্ত অবস্থায় যখন লাশ পাওয়া গেছে তখন সাদা চোখে তো আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কিন্তু 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 কি? কিন্তু অনেক সময় মানুষকে খুন করে ঝুলিয়ে দিয়ে পরে সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করা হয়। তার মানে আপনারও সন্দেহ যেটা খুন হলেও হতে পারে? হ্যাঁ, হতেই পারে। আচ্ছা, যদি নিমাইবাবু খুন হয়ে থাকেন তাহলে কে বা কারা ওনাকে খুন করতে পারে আপনার মনে হয়? দেখুন, আবার কিন্তু আপনি চুপ করে আছেন।
এরকম করলে কিন্তু চলবে না। না মানে আমি ঠিক বলতে পারবো না, আন্দাজে হলেও আমি বলতে পারবো না, বিশ্বাস করুন। দেখুন, আপনাকে একটা কথা বলি, যে মানুষটার এতগুলো ব্যবসা, এত টাকা, এত সম্পত্তি, সেই মানুষটার কোনো শত্রু থাকতে পারে না, এটা তো বিশ্বাসই করা যায় না। হ্যাঁ মানে ব্যবসায়ী শত্রুতা বলে একটা কথা আছে জানি, কিন্তু আমার বাবু খুব মিশুকে, সৎ, খুব ভালো মানুষ। 15 বছরে তো ওনাকে আমি কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করতে দেখিনি স্যার। সত্যি গত 15 বছরে উনাকে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াতে দেখেননি, নাকি দেখলেও সেটা এখন আমাদের কাছে বেমালুম চেপে যাচ্ছে? না না ম্যাডাম, যেটা সত্যি সেটাই তো বললাম। আচ্ছা, নিমাইবাবুর মেয়ে জামাই আসেননি না, কেন? ওনারা আসেননি কেন? খবর পাইনি তাই হয়তো আসেনি। নিমাইবাবু দ্বিতীয় পক্ষের স্ত্রী রাধাকে খবর দেননি? দেননি মনে হয়। তো খবরটা আপনিও তো দিতে পারতেন। না আসলে আসলে কি? আসলে আমার কাছে রাধার নাম্বার নেই। বুঝেছি। তো নিমাইবাবুর স্ত্রী কই? ওই যে ওখানে বসে কাঁদছেন। উনি নিমাইবাবুর স্ত্রী? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওনার সঙ্গে ওই বয়স্ক ভদ্রলোকটিকে? ও নকুল। নকুল? কে নকুল? ওই আমাদের বাবুর শালা। আশ্চর্য, মেয়ে বাপের মৃত্যু সংবাদ পেল না, অথচ শালা এসে ঠিক হাজির হয়ে গেল। নকুল তো এখানেই থাকে স্যার। এখানেই থাকে মানে? মানে আমাদের মা ঠাকুরনকে বিয়ে করার পর আমাদের বাবু ওই ওনার শালাকে এই বাড়িতে এনেই রেখেছিলেন। আচ্ছা, আপনি এখন দাঁড়ান, আপনার বয়ান রেকর্ড হবে, তারপর আপনি বাড়ি যেতে পারবেন। ঠিক আছে স্যার। পূজা, বিষয়টা ভীষণ জটিল আর গোলমেল। রাইট স্যার। দেখো, সচরাচর এরকম কিন্তু দেখা যায়। ঠিক তাই। যাই হোক, নিমাইবাবুর কর্মচারী আমাদের যা বললেন সবটা কিন্তু ভেরিফাই করতে হবে। রাইট স্যার। তার জন্য নিমাইবাবুর স্ত্রী আর শালার সঙ্গে আমাদের কথা বলাটা দরকার। স্যার এক্ষুনি কথা বলবেন? এখনই বললে ভালো হতো, কিন্তু এখানে বলা যাবে না, কারণ এত হট্টগোলের মধ্যে এরকম সিরিয়াস কথা ঠিক বলা যায় না। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি লেডি কনস্টেবল দিয়ে ওনাদের ভেতরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কিন্তু কি হবে বল, আমার তো হয়ে গেছে। দেখুন, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের স্যারের কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। দেখুন ম্যাডাম, এখন আমি আর আমার দিদি কথা বলার মতো অবস্থায় নেই। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো আমাদের ডিউটিটা করতে হবে। জাস্ট কয়েকটা প্রশ্ন প্লিজ। কি জানতে চান বলুন। আচ্ছা, আপনারা কখন টের পেলেন যে নিমাইবাবুর দেহটা গাছের ডালে ঝুলছে? দিদি ভোরবেলা পুজোর ফুল তুলতে বাগানে গিয়েছিল। বাগানে গিয়ে দেখে জামাইবাবুর দেহটা ঝুলছে। দিদি চিৎকার চেঁচামেচি শুনে স্যার আমি ছুটে আসি, এসে দেখি জামাইবাবু আত্মহত্যা করেছে। আপনি এতটা শিওর কি করেছেন যে আপনার জামাইবাবু আত্মহত্যাই করেছেন? মানে এটা তো খুনও হতে পারে। না না, এটা খুন নয়, এটা আত্মহত্যা। ওনার মতো দেবতুল্য মানুষকে কেউ কখনো খুন করতে পারে না। তার মানে আপনার জামাইবাবুর কোনো শত্রু ছিল না? না, ছিল না। আসলে ওনার মতো পরোপকারী অমায়িক ভদ্র মানুষের কি কখনো শত্রু থাকতে পারে? আপনিই বলুন না। কিন্তু আপনার স্বামী যদি আত্মহত্যাই করে থাকেন, সেটা করারও তো একটা কারণ থাকবে। আমি বুঝতে পারছি না কেন যে উনি নিজেকে এইভাবে শেষ করে দিলেন। আসলে 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 কি? আসলে না, উনি গত 1 বছর ধরে খুব মানসিক চাপের মধ্যে ছিলেন। এই তো গত রাতেও আমাকে বললেন যে এ না, দুধটা খেয়ে না, শরীরে বল পাবে। শরীরে বল পেয়ে আর কি হবে? আমি কি কারোর সাথে যুদ্ধ করতে যাবো নাকি? যুদ্ধ যে শুধু ঢাল, তলোয়ার, গুলি, বন্দুক দিয়ে হয়, এ কথা তোমাকে কে বলেছে গো? আরে আমাদের জীবনটাই তো একটা সংগ্রাম, একটা যুদ্ধ। আমাদের তো প্রত্যেকটা মুহূর্ত পরিস্থিতির সাথে লড়তে হয়। শরীর সুস্থ সবল থাকলে তবেই তো আমরা সব সমস্যার সমাধান করতে পারবো, লড়তে পারবো সমস্যার সাথে। জ্ঞান দিও না তো, আমার এই সমস্ত ভারী ভারী কথা আর ভালো লাগছে না। তোমার তো দেখছি আজকাল কিছুই ভালো লাগে না। কি করে লাগবে বলো তো, কি করে লাগবে? সব ব্যবসা লসে যাচ্ছে, মাসের পর মাস 1 পয়সাও আমদানি নেই। উল্টে উল্টে ঘর থেকে সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে। এরকম অবস্থা থাকলে আমি তো দেউলিয়া হয়ে যাব যমুনা। আর দেনা শোধ করতে করতে আমার বাড়ি, জমি, সম্পত্তি, ঘটি বাটি সব বিকিয়ে যাবে। ও কথা বলো না তো, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সেটা তো দেখতেই পাচ্ছি।
আশের পাশের সমস্ত মানুষদেরকে ঈশ্বরের শুধু মঙ্গল আর মঙ্গল করে যাচ্ছে, আর আমার বেলায় শুধু অমঙ্গল। একটা কথা বলবো, আমি বলছি দেখো, তুমি কিন্তু আবার ঠিক ঘুরে দাঁড়াবে। না যমুনা, সেটা মনে হয় আর হবে না। দেওয়ালে দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে। আমি লোকসানের চোরা বালিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। এবার শুধু ওই ডুবে যাওয়াটাই সময়ের অপেক্ষা। তার মানে আপনার স্বামী বেশ কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন? হ্যাঁ স্যার, অবসাদ তো হবেই। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে তিল তিল করে এই সাম্রাজ্যটা গড়ে তুলেছিলেন। চোখের সামনে সেটা যদি ধ্বংস হতে থাকে, কে বা আর স্বাভাবিক থাকতে পারে বলুন? আচ্ছা, আপনি তো বোধহয় নিমাইবাবুর শালা। আগে হ্যাঁ ম্যাডাম। তা আপনি হঠাৎ আপনার দিদির শ্বশুর বাড়িতে থাকেন কেন? ম্যাডাম, আমি জীবনে কিছু করে উঠতে পারিনি। দিদির বিয়ে হয়ে গেল, জামাইবাবু আমাকে এই বাড়িতে এনে রাখেন। বেশ, তো আপনার জামাইবাবু তো আপনার দিদিকে বিয়ে করেছে প্রায় 1.5 বছর হলো। ঠিক শুনেছেন। কিছু মনে করবেন না, মানে এই বয়সে বিয়ে? না না, মনে করব কেন? এই বুড়ি বয়সে কারোর সাথে বিয়ে করলে তো লোকে প্রশ্ন করবে, কিন্তু কি করব বলুন? আমি বিধবা ছিলাম, আর উনিও অল্প বয়সে ওই রাধার মাকে হারিয়েছিলেন। তাই আমরা দুজনেই একা একা থাকতে থাকতে আমাদের আলাপ পরিচয় হয়, তারপরেই মনের মিল, আর তারপরেই বিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাধা রাধা নিমাইবাবুর আগের পক্ষের মেয়ে। আচ্ছা, তাকে খবর দেওয়া হয়েছে? না। কেন খবর দেওয়া হয়নি কেন? চুপ করে থাকবেন না, বলুন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কেন রাধাকে খবর দেওয়া হয়নি? ওই উনি বেঁচে থাকতেই রাধার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। কেন নিমাইবাবু রাধার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল কেন? আসলে না, ওই আমাকে বিয়ে করার কিছুদিন পরেই না রাধা ওই জামাইকে নিয়ে এসে ওর সম্পত্তি সব ওর নামে লিখে দেওয়ার জন্য ব্যাপক গন্ডগোল করেছিল। কিন্তু ততদিনে উনি এই কাগজপত্র তৈরি করে জমি বাড়ি সব আমার নামে লিখে দিয়েছিলেন, আর এটা রাধা একদম মেনে নিতে পারেনি, আর সেই জন্য উনি রাধার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। বুঝলাম। আপনাদের বয়ান একটু পরে রেকর্ড করা হবে, আর পোস্টমর্টেম হয়ে গেলে নিমাইবাবুর দেহটা আপনাদের হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হবে। এখন আমরা আসি, নমস্কার। নিমাই রায়ের মৃত্যু রহস্যের তদন্ত করতে নেমে আমাদের সামনে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসায় লাগাতার লোকসানের জন্য তিনি নাকি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যদি তাই হয়ে থাকে, তাহলে সেই অবসাদ থেকে নিজেকে শেষ করে দেওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু আমাদের অপরাধ বিজ্ঞান বলে আপাত দৃষ্টিতে যা দেখা যায় তা নাকি সহজে বিশ্বাস করে নেওয়াটা উচিত নয়, আর সেই কারণেই চলতে থাকলো আমাদের তদন্ত। স্যার, বলো, কি বলবে? নিমাই রায়ের মেয়ে রাধা আর হাজবেন্ড বাপি আপনার সঙ্গে দেখা করতে এসছে। রাধা 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 কোন রাধা? ও আচ্ছা, নিমাইবাবুর প্রথম পক্ষের মেয়ে। রাইট স্যার। ওনাদেরকে ভেতরে নিয়ে এসো। ওকে, আপনারা ভেতরে আসুন। নমস্কার স্যার। বসুন প্লিজ। দুঃসংবাদটা আপনারা তাহলে পেয়েছেন? হ্যাঁ। বেশ, বাপের বাড়ি গিয়েছিলেন? না। না, কেন জাননি কেন? দেখুন, এরকম দুর্যোগের সময় আপনার বাপের বাড়িতে গিয়ে সৎমার পাশে দাঁড়ালে উনি বোধহয় খুশি হতেন, অন্তত আমি এটা বিশ্বাস করি। না না, উনি খুশি হতেন না। কেন খুশি হতেন না কেন? হাজার হোক, আমি তো ওনার সৎ মেয়ে। কজন সৎ মা পারে বলুন তো সতীনের মেয়েকে আপন করে নিতে? তাছাড়া আমি যদি অনেক ছোট হতাম তাহলে হয়তো আস্তে আস্তে মেনেই নিতেন, কিন্তু উনি তো আমার বাবার জীবনে এসেছেনই বুড়ো বয়সে, তাই আর। আচ্ছা, একটা কথা বলুন তো, দেখুন কিছু মনে করবেন না, আপনার বাবার বয়স তো 60-62 ছিল, তাই তো? 61।
হ্যাঁ, সেই জন্যই বলছি, এই বয়সে হঠাৎ করে বিয়ে করে নতুন করে জীবন শুরু করার ব্যাপারটা। আমার এখনো খুব ভালোভাবে মনে আছে, আমি তখন ক্লাস 6-এ পড়ি। ভরা বর্ষার দিনে বাবার একজন কর্মচারী হঠাৎ টিফিন পিরিয়ডে এসে আমাকে বলল যে তক্ষুনি ছুটি নিয়ে বাড়ি যেতে হবে, বাড়িতে নাকি একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি বড়দিকে বলে কোনোভাবে ছুটি নিয়ে ছুটতে ছুটতে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে পাড়ার অজস্র মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমি ভিড় ঠেলে ভেতরে ঢুকেই দেখি মা চোখ বন্ধ করে শুয়ে রয়েছে বাড়ির সামনে। মায়ের সুন্দর মুখখানা কাদা মাখা, মায়ের সারা শরীর ভেজা। বাবা মায়ের মাথাটা কোলে নিয়ে পাগলের মতো কান্নাকাটি করছে। প্রথমে আমি ঠিক একটা বুঝতে পারিনি। তারপর একজন বলল মা নাকি ভরা পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল। সেই থেকে আমি একা হয়ে যাই, বাবাও একা হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন স্যার, বাবা আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবা আমাকে কোনো কিছুরই অভাব বুঝতে দেয়নি। বাবাকে যখন যা চাইতাম বাবা তাই দিত। ওই তো ওকে ওকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। বাবাকে একবার বলায় বাবা রাজি হয়ে গেছিল। আমাদের অনেক বড় ধুমধাম করে বিয়ে দিয়েছিল বাবা। কিন্তু বিয়ের 1.5 বছরের মাথায় বাবার যে কি মতিভ্রম হলো, একদিন হঠাৎ। রাধা, রাধা, আরে কোথায় গেলে রাধা? কি হয়েছে কি বলো তো? তুমি তো ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? আরে কেলেঙ্কারি হয়ে গেছে। সে আবার নতুন কি? কি অনাসৃষ্টি ঘটিয়ে এসেছো বলো তো? আরে বাবা, আমি কিছু করিনি। তাহলে কি হয়েছে? বিয়ে করেছে। কে? তুমি বিয়ে করেছো? আরে আমি কেন বিয়ে করতে যাব? তাহলে কে বিয়ে করেছে? বাবা। বাবা? কার বাবা? তোমার বাবা। খবরদার তুমি আমার বাবাকে নিয়ে আর কি করবে না বলে দিচ্ছি। এই দেখো, আরে সত্যি বলছি, আমি আর কি করছি না। তোমার বাবা একজন বয়স্ক মহিলাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে। কি বলছো কি তুমি? আরে আমি ঠিক বলছি। আর শুধু তাই নয়, সেই মহিলার ভাইকেও ল্যাংবোর্ডের মতো করে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছে। তুমি সত্যি বলছো? আরে বাবা, আমি সত্যি বলছি। তোমার দিব্যি। কাজ থেকে ফেরার সময় আমি প্রদীপের চায়ের দোকানে গিয়েছিলাম। সেখানে সবাই মিলে আমাকে ছেঁকে ধরে সে কি ব্যঙ্গ, কি বিদ্রুপ। লজ্জা একবার আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। তোমার কথা যদি মিথ্যে হয় না, আমি কিন্তু সোজা ডিভোর্স দিয়ে চলে যাব। আর বাবার বাড়ি গিয়ে যদি দেখি বাবার মতিভ্রম ঘটেছে, তাহলে আজ বাবার একদিন কি আমার একদিন। একদিন না একদিন তোদেরকে আমি ঠিকই জানাতাম। মানে আসলে কি হয়েছে, ওই বিভিন্ন ব্যস্ততাতে না তোর আর জামাইয়ের কথাটা একদম মাথাতেই ছিল না। দেখ দেখ, এই হচ্ছে তোর নতুন মা আর এই হচ্ছে তোর নতুন মামা। হ্যাঁ, আয় মা, আয়, ওদেরকে প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ না, না, প্রণাম করবি না? না করব না। কেন প্রণাম করবি না কেন? কারণ আমি এই বিয়ে মানি না। এই মেয়ে, তোমার মানা না মানার উপর না কিছু নির্ভর করছে না। বিয়ে যখন একবার হয়ে গেছে, তোমাকে তো মেনে নিতে হবেই। তুমি মেনে নিতে বাধ্য। এই বুড়ি, আপনি না বাবা মেয়ের মধ্যে ঢুকতে আসবেন না। বাইরের লোক, চুপ করে থাকুন। রাধা, যমুনা এখন আর বাইরের লোক নয়। আমি ওর সাথে মালা বদল করেছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি। ধর্ম মতে ও আমার স্ত্রী, তোর মা। তুমি ভুল করছো বাবা। মা আমার একজনই ছিল, যে আমাকে পেটে ধরেছিল, যে আমাকে জন্ম দিয়েছিল, আর একসময় যে যে অকালে আমাকে ছেড়ে চলে গেছে। আর এই পৃথিবীতে না মায়ের জায়গা কেউ নিতে পারবে না, বিশেষ করে এই বাজারের মেয়ে মানুষটা তো নয়। রাধা, আমার ধৈর্যের তুই পরীক্ষা নিস না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর ঠিক কি খারাপ হবে বলতে পারো? আরে পুরো এলাকা জুড়ে না ঢি ঢি পড়ে যাবে। বাইরে বেরোলে তো টোন টিটকিরি করবে সবাই, সবাই আমাদের গায়ে থুতু ছেটাবে বাবা। আমি কারো পরোয়া করি না আর কারো তোয়াক্কাও করি না। যদি করতাম তাহলে যমুনার গলায় মালা দিয়ে ওকে স্ত্রীর মর্যাদা দিতাম না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? তুমি পাগল হয়ে গেছো? এর পরিণাম কিন্তু ভালো হবে না বাবা। দেখলেন জামাইবাবু, আপনার মুখের ওপরে কিরকম হুমকিটা দিল। আপনি থামুন তো, একদম চুপ করুন। এটাকে না হুমকি বলে না, এটা মেয়ে হিসাবে বাবাকে সাবধান করে দেওয়া। শোন রাধা, আজকে আমার খুব আনন্দের দিন। তোর সাথে ঝগড়া করে
আমার এই মধুর দিনটাকে কানা করতে আমি চাই না। আর আমি এটাও চাই না যে রোজ রোজ তুই এই বাড়িতে এসে আমার আর যমুনার ওপরে চড়াও হয়ে আমাদের সুখ শান্তি নষ্ট করিস। আর শুনে রাখ, আজকের পর থেকে আমি তোর মুখ দেখতে চাই না, আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না। আর আজকের পর থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। এই, চলো। তোমার বাবার না সত্যি ভীমরতি হয়েছে, না হলে কেউ নিজের মেয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিতে পারে? কোথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পরে হয়েছে আমি। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমার বাবার মতো এরকম একজন সজ্জন ব্যক্তি যমুনার মতো একটা নষ্ট মেয়ে মানুষকে বিয়ে করতে রাজি হলো কেন? আমি বুঝতে পেরেছি, মিষ্টি মিষ্টি কথা বলে নিশ্চয়ই ফাঁসিয়েছে বাবাকে। তাই হবে হয়তো। সব যখন শেষ হয়ে গেছে তখন আর বেকার এসব আলোচনা করে কি লাভ আছে? এখন তোমার বাবা যমুনাকে নিয়ে সুখী হলেই হলো। বাবা কোনোদিন সুখী হবে না ওনাকে নিয়ে, তুমি দেখো বাবা কোনোদিন সুখী হবে না। আমার কেমন যেন ভয় করছে জানো তো। কেন? উনি বাবার না কোনো অনিষ্ট করে বসে। আর দেখো, যেটা ভেবেছিলাম সেটাই হলো, বাবাকে ওরা মেরে গাছের ডালে ঝুলিয়ে দিল। না না, আপনি ভুল করছেন। দেখুন, আপনার বাবা খুন হয়েছেন না তিনি সুইসাইড করেছেন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ এখনো আমাদের হাতে পোস্টমর্টেম রিপোর্টটা আসেনি। রাইট? দেখুন, আগে রিপোর্টটা আসুক, তারপরে সবটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু স্যার বলছি, আত্মহত্যা করে থাকলেও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার তো একটা ব্যাপার থাকে, আর সেটাও তো সমান অপরাধ। হ্যাঁ, আত্মহত্যার প্ররোচনা দেওয়া অর্থাৎ অ্যাবেটমেন্ট অফ সুইসাইডও সমানভাবে কিন্তু অপরাধ। ওই যে বললাম যে ময়নাতদন্তের রিপোর্ট এখনো আসেনি, সেটা আগে আসুক। আর সবে তো তদন্ত শুরু হয়েছে, তাই এখনই এই কেসটার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আপনার বাবা যাকে বিয়ে করেছিলেন সেই যমুনাকে আপনি আগে থেকে চিনতেন? না, চিনতাম না, কিন্তু ওই মহিলার ব্যাপারে অনেক বছর ধরে অনেক কিছুই আমার কানে এসেছে। কি কানে এসেছে একটু খোলসা করে বলুন তো। যতদূর শুনেছি উনি খুব খারাপ মেয়ে মানুষ, এর বেশি আমি কিছু বলতে চাই না। আরেকটা কথা, আপনার বাবার ব্যবসা কি ইদানিং ডাউন চলছিল? খুব সম্ভবত না। আচ্ছা, আপনি কি করে জানলেন? আপনার সঙ্গে তো আপনার বাবার সম্পর্ক 1.5 বছর আগে ছিন্ন হয়ে গেছে। বাবা আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখলেও আমি কিন্তু এরোর কাছ থেকে বাবার খোঁজ খবর রাখতাম। শুনেছিলাম বেশ কয়েক মাস ধরে বাবা মানসিক অবসাদে ভুগছিল, বাড়ি থেকেও বেরোতো না। তার কারণ ব্যবসার লোকসান বলে তো মনে হয় না, হলে তো আমি জানতেই পারতাম। নিমাইবাবুর লাশ উদ্ধারের দিন ঘটনাস্থলে দাঁড়িয়ে তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? কি স্যার, কি বলেছিলেন মনে পড়ছে না তো। বলেছিলাম ঘটনাটা অত্যন্ত জটিল আর বেজায় গোলমেলে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে স্যার। আর আজ তোমাকে বলছি ঘটনাটা শুধু জটিল আর গোলমেলেই নয়, অত্যন্ত রহস্যজনক। একদমই তাই স্যার। শুধু তাই নয় পূজা, যমুনা আমাদেরকে বারবার দাবি করছে যে নিমাইবাবু নাকি বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন, আর তার কারণ নাকি ব্যবসায়িক মন্দা। ওদিকে স্যার রাধা ওর বাবার মানসিক অবসাদের কথা আমাদের জানিয়েছিল ঠিকই, কিন্তু রাধার কাছে কিন্তু বাবার ব্যবসার লোকসানের খবরটা নেই। এক্স্যাক্টলি সো, আর সেটাই আমার বেশি করে খটকা লাগছে। স্যার খটকা তো আমারও লাগছে, দুজনের দুরকম কথা হবে কেন? আবার রাধা এও বলছে যমুনার নাকি চরিত্র নিয়ে যথেষ্ট বদনাম আছে। হ্যাঁ স্যার, সেরকম তো আমিও শুনেছি। তাহলে কি যমুনা বদ মতলবে নিমাইবাবুকে কৌশলে ফাঁসিয়ে বিয়েটা করেছিল? স্যার বদ মতলব মানে তো ওই নিমাইবাবুর টাকা আর সম্পত্তি হাতানো। সেটা তো প্রাইমারি, অন্য আরেকটা মতলবও থাকলেও থাকতে পারে। অন্য মতলব? আর সেটা ঠিক কি সেটা এখনো পর্যন্ত বুঝে ওঠা যাচ্ছে না। কিন্তু স্যার একটা বিষয় কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়? নিমাইবাবুর বুড়ো আঙুলে ওই কালির দাগটা, তাহলে কি নিমাইবাবু সুইসাইডের আগে কোনো দলিল বা উইলে
টিপসই দিয়েছিল? ভেরি গুড পূজা, আমিও ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু সেই রাত্রে নিমাই রায়ের বাড়ির চার দেওয়ালের মধ্যে ঠিক কি কি ঘটেছিল সেটা জানার উপায় এই মুহূর্তে নেই। সেই জন্য স্যার এই মুহূর্তে আদৌ জানা সম্ভব নয় আত্মহত্যা করার আগে নিমাই রায় কোনো কাগজে বা দলিলে টিপসই দিয়েছিল কিনা, আর যদি সেটা দিয়েও থাকে তাহলে কোন কাগজে বা দলিলে দিয়েছিল। সেই জন্যই তো বলছি যে পুরো বিষয়টা খুব রহস্যময়। আর আপাতত তোমাকে দুটো কাজ করতে হবে। কি কাজ স্যার? তুমি এই মুহূর্তে একটা টিম তৈরি করে খোঁজ খবর করতে শুরু করো যে নিমাই রায় আদৌ ব্যবসায়িক লোকসানের কারণে দেনার দায় ডুবে গিয়েছিল কিনা। ওকে স্যার। আর আরেকটা কাজ? আরেকটা না, সেটাও বলবো, কিন্তু আগে আমার এই রিপোর্টটা চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার মানে আপনি মুখ খুলবেন না, তাই তো? মালিক বেঁচে নেই তো কি হয়েছে ম্যাডাম, মালিকের ব্যবসাগুলো তো চালু আছে। একজন বিশ্বস্ত কর্মচারী হিসেবে মালিকের ব্যবসা সংক্রান্ত কোনো রকম খবরাখবর আমি আপনাকে জানাতে পারবো না। আসলে জানানোটা উচিত নয়, অন্তত শাস্ত্রে তো এটাই বলে। শাস্ত্রে এটাও বলা আছে যে মালিকের অস্বাভাবিক মৃত্যু হলে কর্মচারীর উচিত আইন রক্ষককে যথাযথ হেল্প করে মৃত মালিকের সুবিচার পাইয়ে দেওয়া। কি হলো, আপনার সংশয় তো আমি দূর করে দিলাম, এখন অন্তত মুখটা খুলুন। না ম্যাডাম, নিমাইবাবুর ব্যবসা মোটেই লোকসানে চলছিল না, বরং বিগত 1 বছরে উনার প্রত্যেকটা ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠেছিল। আপনি শিওর? বাবু বেঁচে থাকতে উনার ব্যবসা সম্পর্কে উনি যতটা না জানতেন তার থেকে আমি অনেক বেশি জানতাম, তাই হলপ করে আমি বলতে পারি উনার ব্যবসা মন্দায় চলছিল না। তবে কি? তবে বাবুর মৃত্যুর 1 সপ্তাহ আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি অদ্ভুত ঘটনা ঘটেছিল? বাবু সচরাচর খুব একটা গদিতে আসতেন, তাও সপ্তাহে ওই 1বার কি 2বার, তা আবার মর্জি হলে। তারপর? কিন্তু গত 6-7 মাস ধরে বাবু বাড়ির থেকে বেরোনো একেবারে বন্ধই করে দিয়েছে। বলে যান, শুনছি। ওই অন্যান্য কর্মচারীরা যদি কোনো দরকারে বাবুর বাড়িতে যেতেন তো মা ঠাকুরন কাউকে ভেতরে ঢুকতে দিতেন না, ওই দরজা থেকেই হাঁকিয়ে দিতেন, একমাত্র আমাকেই ভেতরে ঢুকতে দেওয়া হতো। আপনি কি দরকারে নিমাই বাবুর বাড়ি যেতেন? ব্যবসার যাবতীয় হিসেবপত্র আর টাকা পয়সা আমি নিয়ম করে প্রত্যেক সপ্তাহে ওনার বাড়িতে দিতে যেতাম, আর ওই ধরুন চেক সই বা অন্যান্য কোনো কাগজপত্র সই করা থাকলে তখন আমি ওনার বাড়িতে যেতাম। উনি সই করতে পারতেন? হ্যাঁ, কেন পারবেন না? স্ট্রেঞ্জ। নিমাইবাবু যখন সই করতে পারেন তখন ওনার লাশের বাম হাতের বুড়ো আঙুলে টিপসই দেওয়ার কালি লাগানো ছিল কেন? কি ভাবছেন ম্যাডাম? না কিছু না, অদ্ভুত ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? ও হ্যাঁ, সেদিন সন্ধ্যায় লোডশেডিং ছিল, তবু আমি ফাইলপত্র নিয়ে বাবুর বাড়িতে গেছিলাম, আর সেখানে বাবু এই ফাইলগুলোতে সব হিসেব ডিটেলে লেখা আছে, সময় করে একটু সাইন করে দেবেন। রবি, আমি কতদিন গদিতে যাইনি। যাবেন বাবু, খুব তাড়াতাড়ি যাবেন। রবি, হ্যাঁ মা ঠাকুরন, তোমার সাথে একটু কথা আছে। বলুন না। আমাদের ব্যবসাপাতি কেমন চলছে? খুব ভালো চলছে। আস্তে। প্রত্যেকটা ব্যবসাতেই মোটা মুনাফা হচ্ছে। বাহ, চমৎকার। কিন্তু আমরা যে লাভে খেলছি সেটা বাইরের কাউকে বলার কোনো দরকার নেই। না না, আপনি একদম নিশ্চিন্তে থাকবেন মা ঠাকুরন, আমি এমনিতে আমাদের ব্যবসার কথা কাউকে জানাই না, এমনকি আমার বউকেও না। কিন্তু তবু যদি কেউ জানতে চায় তাহলে বলবে যে আমাদের ব্যবসায় গত 1 বছর যাবৎ প্রচন্ড লোকসান হচ্ছে। লালবাতি
চলল বলে। উনি আমাকে কেন এরকম কথা বলতে বলেছেন সেটা আমি আর সাহস করে ওনাকে জিজ্ঞেস করে উঠতে পারছি তা উনি আপনাকে আর কিছু বলেনি? না ম্যাডাম। ঠিক আছে, আপনি এখন যান আর সন্ধেবেলা একটু থানায় আসবেন। কেন ম্যাডাম? আমি তো কিছু করিনি। আরে না না, ভয়ের কিছু নেই, আপনার স্টেটমেন্টটা একটু রেকর্ড করুন। তাহলে আমি আসি ম্যাডাম। হুম। হ্যালো ঘোষ, বলছি হাসপাতালে খবর দিয়ে একটু তাড়াতাড়ি বিকেলের মধ্যে পোস্টমর্টেম রিপোর্টটা বের করার চেষ্টা করো। ইটস আর্জেন্ট। ওকে ম্যাডাম। তাহলে পোস্টমর্টেম রিপোর্ট বলছে নিমাইবাবু আত্মহত্যাই করেছে। হ্যাঁ স্যার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী নিমাইবাবুর গলায় ভি মার্ক পাওয়া গেছে, আর ভি মার্ক আত্মহত্যা করলেই পাওয়া যায় স্যার। আর স্যার দেহে কিছু পুরনো চোট আঘাতের চিহ্নও রয়েছে। পুরনো? কতদিনের পুরনো? ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাসের পুরনো। তবে 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 কি? তবে স্যার নিমাইবাবুর বাঁ হাতের তর্জনীর সামনে এবং মাঝখানে একটা আঁচড়ের দাগ পাওয়া গেছে, আর সেটা কিন্তু টাটকা। ক্যারি অন। কিন্তু স্যার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো নিমাই রায়ের ভিসেরা রিপোর্ট। ইন্টারেস্টিং কেন? ইন্টারেস্টিং কেন? স্যার ভিসেরা রিপোর্ট অনুযায়ী নিমাই রায়ের মৃত্যুর 5 দিন আগে থেকে কিছু খায়নি, এমনকি মারা যাওয়ার দিন 24 ঘন্টা আগেও ওনার পেটে কোনো দানা পানি পড়েনি, মানে উনি কিছু খাননি। কিন্তু আমাদের জানতে হবে উনি নিজে কিছু খাননি না ওনাকে খেতে দেওয়া হয়নি। এটা তো আমারও প্রশ্ন স্যার। আর নিমাইবাবুর ম্যানেজার রবিবাবুর কথায় নিমাইবাবুর লাস্ট কদিন পুরোপুরি ওনার স্ত্রীর কন্ট্রোলে চলে গিয়েছিলেন। আবার গত 1 বছর ধরে ওনার ব্যবসায় যে মুনাফা হয়েছিল সেটাও কিন্তু ওনার স্ত্রী যমুনা রবিকে কারোর কাছে বলতে মানা করেছিল। পূজা, এক কাজ করো, তুমি কালকে ওই নিমাইবাবুর স্ত্রী আর শালাকে আরেকবার থানায় তলব করো, বাট ভেরি কেয়ারফুলি। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে যে আমরা ওদেরকে সন্দেহের চোখে দেখছি। ওকে স্যার। সন্দেহ? না না, আমার কোনো সন্দেহ নেই যে আমার স্বামী আত্মহত্যাই করেছে। হ্যাঁ তাই, দিদি ঠিক বলেছে স্যার। পোস্টমর্টেম রিপোর্টও সেটাই লেখা আছে। তাহলে আপনি আমাদের থানায় তলব করলেন কেন বলুন তো? আস্তে, এটা আপনার এটা থানা, মাথায় রাখবেন। আমরা দুটো প্রশ্নের উত্তর চাই। কোন দুটো প্রশ্ন? যেদিন সকালবেলা আপনাদের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় নিমাইবাবুর দেহটা পাওয়া গিয়েছিল, ঠিক তার আগের রাত্রে কি ঘটেছিল একটু বলবেন? স্যার সেদিন রাত্রিরে এই তুই চুপ কর। আমি বলছি, আমি ওই সেদিন রাতে না, হ্যাঁ না, খেয়ে না, আরে ব্যবসায় ঢুকতে বসেছে তো কি হয়েছে? এই খাওয়া দাওয়া ছেড়ে দিলে চলবে নাকি? দুগাল খেলে তবেই তো বেঁচে থাকবে, আবার নতুন করে শুরু করতে পারবে। হ্যাঁ জামাইবাবু, দিদি তো ঠিক বলেছে। বেশি চিন্তা করলে আখেরে আপনারই ক্ষতি হবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, জীব দিয়েছেন যিনি আর দেবেন তিনি। সেটা ঠিক, তুমি ঠিক বলেছো নকুল। তবে কি জানো, আমি জীবনে হেরে গেছি। না না না, হাল ছাড়লে কি করে চলবে? তোমাকে তো লড়তে হবে। আর তুমি তো একা নাও, আমি আছি, আমার ভাই আছে, আমরা সবাই মিলে লড়বো, আবার সবাই মিলে জিতবো। এ না, খেয়ে নাও তো দেখি, খাও। এই তো। তার মানে সেই রাত্রে আপনি নিমাইবাবুকে নিজে হাতে খাবারটা খাইয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আসলে উনি তো আমার হাতে খেতে খুব ভালোবাসতেন, তাই আজকাল আমি রোজ দুবেলা নিজের হাতে ওকে খাইয়ে দিতাম। আর আপনাদের দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হলো নিমাইবাবুর ওয়ারিশকে, মানে মৃত্যুর পর নিমাইবাবুর টাকা পয়সা সম্পত্তি এগুলো কে পাবে? উনি তো ওনার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। সত্যি আপনার নামে লিখে দিয়ে গেছে? হ্যাঁ, আপনি চাইলে ওনার টিপসই দিয়ে উইল আমি আপনাদের দেখাতে পারি। দ্যাটস অল। আপাতত আর কিছু জানার নেই, আপনারা বাড়ি যেতে পারেন। ঠিক আছে স্যার, আসছি। দিদি আয়, কাঁদিস না, আয়।
স্যার, আপনি ওদের যেতে দিলেন? তাহলে কি করবো বলতে চাইছো? ওদের তো অ্যারেস্ট করার অর্ডার দেওয়া উচিত ছিল স্যার। আমাদের সামনে বসে একটার পর একটা মিথ্যে কথা বলে গেল। পূজা, অ্যারেস্ট ওদের করতেই পারতাম, কিন্তু ওদের বিরুদ্ধে আমাদের হাতে কোনো সলিড এভিডেন্স নেই। হ্যাঁ, 3rd ডিগ্রি চালিয়ে পেট থেকে সব কথা বার করতেই পারতাম, কিন্তু তুমি তো খুব ভালো করে জানো যে পুলিশ কাস্টাডিতে নেওয়া কনফেশন আদালতে গ্রহণযোগ্য নয়। তাহলে প্রথম দিনে ওরা জামিন পেয়ে যাবে। তাহলে এখন কি করণীয় স্যার? কি করণীয়? আচ্ছা পূজা, তুমি আমাকে সেদিন জিজ্ঞেস করছিলে না যে তোমার দ্বিতীয় কাজটা কি? হ্যাঁ স্যার। তোমার দ্বিতীয় কাজ হলো ওই যমুনা তার ভাই নকুলের অতীত সম্পর্কে সবকিছু খোঁজ খবর নেওয়া। তারপর দেখি আমরা কি জানতে পারি। আপনি ঠিক জানেন? শুধু আমি কেন ম্যাডাম, এলাকার পুরনো বাসিন্দারা সবাই জানে যমুনা যৌবনকালে দেহ ব্যবসায় লিপ্ত ছিল। আর ওই খরিদ্দার ধরে আনতোর ভাই নকুল। তারপর? পাশের শহরের বড়লোক ব্যবসায়ী জনার্দনের সাথে ঘনিষ্ঠতা ছিল যমুনার। নিজের শরীর আর ছলা করার জালে যমুনা ফাঁসিয়েছিল জনার্দনকে। এরপর একদিন মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ে করে জনার্দন, কিন্তু তা সত্ত্বেও যমুনাকে ঘরে তুলতে পারেনিও, কারণ ওর বাবা এই রকম একটা মেয়েকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে অস্বীকার করে। আচ্ছা, তারপর? জনার্দন তখন বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে যমুনার সাথে যমুনার বাড়ি থাকতে শুরু করে। কিন্তু বিয়ের 6 মাস পরেই জনার্দন একদিন সাপের কামড়ে মারা যায়। যদিও নিন্দুকেরা পুলিশকে জানায়, তাদের সন্দেহ জনার্দনকে বিষ খাইয়ে মারা হয়েছে। এ তো ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ স্যার, আমার মনে হয় না যে জনার্দন খুন হওয়ার পর থানায় কোনো কেস রুজু করা হয়েছিল। আর হয়ে থাকলেও পুরনো ফাইল খুঁজে বার করতে গিয়ে তো রাত কাবার হয়ে যাবে। তাহলে স্যার কি করব? তাহলে দেখো, আমাদের জানতে হবে যে রাধা আদৌ জানে কিনা ওর বাবা সুইসাইড করার সময় যমুনার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে কি না। না 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 না, বাবা যমুনার নামে নতুন উইল করে সব সম্পত্তি লিখে দিয়ে যায়নি। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? কারণ বাবা তো আমার বিয়ের পরে সব সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, শৈশবদের সময় আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, আপনার কাছে উইলটা আছে? হ্যাঁ আছে তো। শোনো না, তুই একটু আলমারি থেকে কাগজটা নিয়ে এসো না। এক্ষুনি নিয়ে আসছি। ম্যাডাম, এই যে উইলটা। এই তো দেখুন না, বাবার হাতে সই করা রয়েছে। সাইন করেছিল? হ্যাঁ স্যার। অথচ কাল যমুনা আমাদের বলেছিল। হ্যাঁ, আপনি চাইলে ওনার টিপসই দিয়ে উইল আমি আপনাদের দেখাতে পারি। স্যার, হতে পারে যমুনাকে বিয়ে করার পর নিমাই রায়ের মত বদলেছিল, কিন্তু দুটো কাগজের মধ্যে একটা কাগজের সই আর একটা কাগজের টিপসই কেন? সেটাই তো আমাদের জানতে হবে পূজা, আর সেটা জানতে পারলেই 2 2 4 হয়ে যায়। একটা স্ট্যাম্প পেপারে সই আর আরেকটাতে টিপ সই, অর্থাৎ গভীর রহস্য। আর এই গভীর রহস্য উদ্ঘাটনের জন্য তড়িঘড়ি কাগজপত্র সহ থানায় তলব করা হলো দুপক্ষকে। আপনারা কি ভাবছেন হঠাৎ করে ওই ওয়ারিশনের কাগজটা নিয়ে থানায় কেন সবাইকে তলব করলাম, তাই তো? আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনি চাইলে ওনার টিপসই দিয়ে উইল আমি আপনাকে দেখাতে পারি। বাবা উচ্চ মাধ্যমিক পাস ছিল স্যার। বাবা সই করতে জানতো। বাবা কখনোই কোনো জায়গায় টিপসই দেয়নি। এই ছুরি শোন, তোর বাবা আত্মহত্যা করার আগে না বেশ কয়েক মাস মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলেন।
তাই উনি উইলের টিপসই দিয়েছিলেন। দেখুন যমুনা দেবী, আমরা শিলিগুড়ির বিখ্যাত একজন মানসিক বিশেষজ্ঞর সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাদের স্পষ্ট জানিয়েছেন যে কেউ মানসিক সমস্যার মধ্যে থাকলেও সে যদি সই করতে জানেন তাহলে সে সই করে, টিপসই দেয় না। আপনি কি বলতে চান? বলবো, সব বলবো, আমিও বলবো আর স্যারও বলবেন। তার আগে আপনার দিদিকে বলুন সেই বিখ্যাত টিপসই দেওয়া উইলটা দেখাতে। এই নিয়ে দিদি, ওনাকে দেখা। আমাকে না, স্যারকে দিন। হ্যাঁ, টিপসই তো আছে দেখছি। কিন্তু শোয়ের পাশে রক্তের দাগ কেন? রক্তের দাগ? রক্তের দাগ কোথা থেকে আসবে? ওই জামাইবাবু টিপসই দেওয়ার সময় হাতে মশা বসেছিল, এই মশা মারতে গিয়ে রক্তের দাগটা লেগে গেছে। মশা? হ্যাঁ, আজকাল মশার খুব উপদ্রব হয়েছে, কিন্তু এটা মশার রক্ত নয়, এটা মানুষের রক্ত। আর সেই মানুষটার নাম স্বর্গীয় শ্রী নিমাই রায়। কি যাতে বলছেন? আপনি কি করে জানলেন যে এটা আমার স্বামীর রক্ত? চুপ! একটাও কথা নয়। পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার বলা আছে যে আপনার স্বামীর তর্জনীর মাঝামাঝি একটা টাটকা আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। সেই সঙ্গে বাম হাতের বুড়ো আঙুলে টিপসই দেওয়ার কালি লেগেছে। আর সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে জোর করে টিপসই নেওয়ার ফলে ওই ক্ষত চিহ্ন তৈরি হয়েছে, আর সেই ক্ষত চিহ্ন থেকে রক্ত এই কাগজে লেগেছে। আর এই স্ট্যাম্প পেপারটা পুরো জাল, কারণ আসল স্ট্যাম্প পেপারে যা যা ফিচার থাকে তার অনেকটা এখানে নেই। আর সেই সঙ্গে সাক্ষী হিসাবে কারোর সইও নেই। শোন, তোরা ফেসে গেছিস, তাই ভালোই ভালোই বলে দে যে সেদিন রাতে কি ঘটেছিল, নইলে কিন্তু দুজনকে বসিয়ে ইলেকট্রিক শক দেব। না না না, ইলেকট্রিক শক দেবেন না। আমি আমি বলছি আমি সব বলছি। বলে ফেল, আমাদের হাতে অত সময় নেই। আসলে আমি আর আমার ভাই প্ল্যান করে ওকে ফাঁসিয়েছিলাম, আর আমরা বিয়েটা আমরা করেছিলাম ওই টাকা আর সম্পত্তির লোভে করেছিলাম। হ্যাঁ ম্যাডাম, বিয়ের পরে জানতে পারলাম জামাইবাবু তার সব সম্পত্তি মেয়ের নামে আগে থেকেই লিখে রেখে দিয়েছে। তাই আমরা ওই উইল করার জন্য প্রচন্ডভাবে ওনাকে অত্যাচার করতাম। হ্যাঁ ম্যাডাম, জামাইবাবুকে হাজার অত্যাচার করেও জামাইবাবু দিদির নামে উইল করতে রাজি হচ্ছিল না। তখন আমি আর আমার দিদি মিলে একটা দালালকে টাকা দিয়ে ডুপ্লিকেট দলিল বানাই। সই কর। না না, আমি কিছুতেই সই করবো না। কর। দিদি, এই লাতকা ভূত আমাদের বাত মানবে না, আমি ধরে আছি। যা, তুই ওর হাত থেকে টিপসইটা নিয়ে নে। না 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 না। এবার থেকে না আমাদের হেফাজতে খাঁচায় বন্দি তোতা পাখির মতো বাজবি, আর রোজ দুবেলা আমার হাতে জুতো খাবি, জুতো। আর যদি না পোষাই না তোর, তাহলে গলায় দড়ি দিয়ে ঝুলে পার। দেখ, কি রে, এই যে সত্যি সত্যি জুতো পড়েছে। আরে যা হয়েছে আমাদের জন্য মঙ্গল হয়েছে। নে, তুই এবার কান্নাকাটি শুরু কর। ছি ছি ছি! এতদিন পুলিশে চাকরি করে অনেক মানুষকে অনেক নিচে নামতে দেখেছি, কিন্তু তোদের মতো এরকম নোংরা নরকের কীট আমি খুব কম দেখেছি। তাই তোদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করব। এই পবিত্র খাকি পোশাকটাকে শপথ করলাম।
মানুষকে খুন করাটা যেমন গর্হিত অপরাধ, তেমন একজন মানুষকে আত্মহত্যার প্ররোচনা দেওয়াটাও কিন্তু বিরাট বড় অপরাধ। তাই যমুনা ও তার ভাই নকুল, তাদের কঠোর সাজা হবে, এমন সাজা যা দেখে শিউরে উঠবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা। আর আপনারাও সাবধান হন, সাবধান হোক বাংলা।